তুই হঠাৎ চলে গেলি। হঠাৎ বলবো না, জানতাম যে কয়েকদিনের জন্যে তোর শরীরটা ভালো ছিল না, কিন্তু তবুও এত তাড়াতাড়ি যাবার কোনো দরকার ছিল? আমাদের দেখা সাক্ষাৎ বেশি হতো না, কিন্তু যখন হতো তখন আমরা পুরনো দিনের কথা কি সুন্দরভাবে মনে রাখতাম। মাত্র কয়েকদিন বোধহয় স্কুলের পরে খড়গপুরে কাটিয়েছিলাম, কিন্তু তখন তুই খুব শান্ত ছিলি, খুব কম কথা বলতিস। আর তারপরে মাঝে মধ্যে দেখা হতো বিভিন্ন জায়গায়, কয়েক সময় কলকাতায়, কয়েক সময় বম্বেতে। একবার মনে আছে বেশ কিছু সময় কাটিয়েছিলাম শালিমার হোটেলে। এবং তখন আমি রিয়েলাইজ করলাম যে তোর কথাবার্তা অনেক শার্প হয়ে গেছে, অনেক উইটি হয়ে গেছে, আর উইজডমটা একদম মানে ভেতর থেকে বেরিয়ে আসছিল। তারপর দেখা হয় হোটেল হিন্দুস্তান ইন্টারন্যাশনালে, আমাদের গোল্ডেন রিউনিয়ন অফ দ্য স্কুল ব্যাচ। সেই সময় তোর একটা দিক জানলাম যেটা সত্যিই আমাকে আশ্চর্য করেছিল। তুই সবাইকার সম্বন্ধে একটা না দুটো কথা বলে একটা থাম স্কেচ দিচ্ছিলি, এবং কোনো কাগজ ছাড়া, কোনো নোট ছাড়া। আশ্চর্য হয়ে গেলাম যে তোর অতগুলো কথা অতগুলো বন্ধুদের জন্যে কী করে মনে থাকে। তখন বুঝলাম বন্ধু তোর কাছে অনেক দামি, তাই জন্যে প্রতি বন্ধুর খোঁজ তুই রাখতিস, এবং সেটাই সেদিন প্রকাশ পেল। তারপর অনেকবার দেখা হয়েছে, গল্প হয়েছে, এবং সেই স্কুলের যে শান্তশিষ্ট ভালো ছেলেটি ছিল তাকে দেখলাম সে একটা ম্যান অফ দ্য ওয়ার্ল্ড হয়ে গেছে। আমার খুব ভালো লাগছিল, এবং আমরা ভাবছিলাম যে আবার কবে দেখা হবে। হবে দেখা, তুই তো আমাদের মনের মধ্যে রয়েছিস, হৃদয়ের মধ্যে রয়েছিস, তাই দেখা তো হবেই, কিন্তু কোথায়, কখন, কিভাবে সেটা দেখা যাক। ভালো থাকিস, যেখানেই থাকিস, আনন্দে থাকিস, খুশি থাকিস। বাই। ঘোষদার সাথে পরিচয়টা 25 বছরেরও বেশি। বহু ঘটনা মুহূর্তে স্মৃতি সামনে আসছে, এবং ভাবতে গেলে দেখছি সবকটা স্মৃতি শুধুই আনন্দের। কি আশ্চর্য না? আর এই কথাটা যে কত বড় সত্যি তা যারা ঘোষদাকে চেনেন সবাই এগ্রি করবেন। আই এম শিওর পৃথিবীতে ঘোষদার মতো মানুষ নিশ্চয়ই আছেন, কিন্তু আমার চেনা এমন মানুষ একজনই, তিনি দিলীপ দা। He was a thorough gentleman with humongous humor sense. He was extremely witty. ঘোষদা জানতেন কি করে পাশের মানুষটির সেলফ এস্টিমকে উঁচু করা যায়। আমি ওর একাডেমিক এক্সেলেন্স বা কর্মক্ষেত্রের অ্যাকমপ্লিশমেন্টের কথা বলবো না, বলবো ব্যক্তিগত সম্পর্কেও মানুষটির বিয়ন্ড দ্য বক্স ক্যারেক্টারের কথা। বহু সিরিয়াস আলোচনাতে দেখেছি, যখন আমাদের মতামত কোথাও কোথাও ধাক্কা খাচ্ছে, তখন ও নিজের পাণ্ডিত্যকে এতটুকু জাহির না করে আমার মতো নগণ্য মানুষের মতামতকে নাকচ না করে অ্যাকসেপ্ট করছেন উইথ অল হিউমিলিটি। এছাড়াও যেমন পোশাকই থাকি না কেন, ঘোষদা বলবেনি, আরে একে তো চেনাই যাচ্ছে না, এ তো ফিল্ম স্টার। তা সে ভালো শাড়ি বা ছেঁড়া ম্যাক্সি যাই পরি না কেন। যেমন তেমন রান্না খেলেও প্রশংসার পাল্লাটা হতো অসম্ভব ভারী। বলতেন, এ তো 100-তে 200। ঘোষদা জীবন আর মৃত্যুর মধ্যে তো শুধু একটাই লাইন, আপনি একটু আগে ক্রস করলেন সেটা। আমাদের সবাইকে ওই লাইনটা পেরোতে হবে, আর ততদিনের জন্য গুড বাই। দিলীপদার কথা ভাবলেই আমার মনে পড়ে একটাই ছবি, প্রথম, সেটা হচ্ছে গোল্ডেন ইয়েলো কালার পরা একটা জামা, সোনালি ফ্রেম, শান্ত, খুব তীক্ষ্ণ অথচ মধুর একটা দৃষ্টির মানুষ। তিনি তাকিয়ে আছেন সামনের উল্টো দিকের মানুষটির দিকে এবং খুব মনোযোগ সহকারে শুনছেন। মানুষটার ভেতরে এই গুণটাই ছিল সবচেয়ে জরুরি, একটা ব্যাপার যেটা মানুষের সঙ্গে মানুষকে যুক্ত করত। কখনো আমাদের মতো সাধারণ মানুষকে উনি একেবারে নিজের সমপর্যায়ে এনে
যে কোনো বিষয় নিয়ে আলোচনা করতেন। আমরা মাঝে মধ্যেই বলি ঐহিক অমরতা। এই পৃথিবীতে যা কিছু বেঁচে থেকে আমরা যা কিছু করি, যা কিছু ভালো কাজ করি, মানুষকে ভালোবাসা দেই, সম্মান দেই, সেটুকুই পৃথিবীতে থেকে যায়। আমরা ঘোষদাকে সবসময় মিস করব। ঘোষদাকে এই অসময়ে চলে যাওয়াটা আমরা কিছুতেই মেনে নিতে পারছি না, কিন্তু কিছু কিছু জিনিস আমাদের মানতেই হয়, এবং সেই মানার মধ্যে ঘোষদা অত্যন্ত উজ্জ্বলভাবে বেঁচে থাকবেন আমাদেরই মধ্যে। আমি সমরেশ ভদ্র, আমার ওয়াইফ কৃষ্ণা ভদ্র। আমরা দুজনেই আজকে এমন একটা কালারের জামা পরেছি যেটা দাদার সব থেকে প্রিয়, দ্যাট ইজ ইয়েলো কালার। দিলীপ দা মানেই আমাদের সব থেকে মাই ডিয়ার দাদা। আমাদের জীবনে কোনো প্রবলেমস কিংবা আমাদের পুজো কিংবা সোশ্যাল ফোরামে কোনো ইস্যুস নিয়ে যখনই দাদার থেকে কোনো আমরা সাপোর্ট কিংবা গাইডেন্স চেয়েছি, উনি অলওয়েজ ঠান্ডা মাথায় সব শুনে আমাদের সব জায়গা থেকে আমাদের বার করে এনেছে। আমরা সারা জীবন ওনাকে মিস করব। আমি পারে ছোট ছোট ঘটনা বলি। পোর্টোরিকোতে গিয়ে বা কার্ডি ফ্যাক্টরিতে ককটেল বানাতে শিখেছিলাম। এবার আমাদের বাড়িতে বন্ধুদের গেট টুগেদার হবে, দাদা পুতুল দিয়েও আসবেন, দাদাকে নিজের হাতে ককটেল বানিয়ে দেবো, সে বিরাট উৎসাহ। দাদার পছন্দের সব রান্না করেছি। দাদা বাঙালি রান্না খেতে খুব ভালোবাসতেন, তাই ফিশ কাবাব, পোস্ত, মোচা ঘন্ট, চিংড়ি মালাইকারি সব বানিয়েছি। দাদা খুব রেলিশ করে খেতেন। হঠাৎ শুনলাম দাদা খুব অসুস্থ, কিচ্ছু খাচ্ছেন না, কারোর সাথে কথাও বলছেন না। শুনে মনটা খুব খারাপ হয়ে গেল। মনে হলো দাদাকে একটু রান্না করে পাঠাই, দাদা যদি একটু খান। পাঠালাম। পুতুলদি দাদাকে জিজ্ঞেস করলেন, মালা খাবার পাঠিয়েছে, তুমি একটু খাবে? দাদার সাথে সাথে বললেন, হ্যাঁ খাবো। আর একটু খেয়ে খুব রেলিশ করে খেয়েছিলেন। মনে খুব আনন্দ পেয়েছিলাম আমি। তারপর দাদা হসপিটালে। পুতুলদি সবাইকে মানা করেছেন আসবে না, তা সত্ত্বেও আমরা পৌঁছে গেলাম হসপিটালে। দেখলাম দাদা আকাশের দিকে তাকিয়ে, সিলিংয়ের দিকে তাকিয়ে ব্ল্যাঙ্ক লুকস, কারোর সাথে কথা বলছেন না। কাছে গিয়ে মাস্কটা খুলে বললাম, চিনতে পারছেন? দাদা তাকিয়ে বলল, হ্যাঁ মালা তো। শুনে কি খুশি হলাম। পাশেই মঙ্গল ড্রাইভারের পুতুল দিয়েছিলেন। বললেন, আশ্চর্য, কারোর সাথে তো কথা বলছিলেন না। আমি দাদাকে বললাম, আমি জানো কি শুনতে এসেছি? দাদা আমাকে দেখলেই বলতেন, হ্যালো ইয়াং লেডি। আমি তাই শুনতে এসেছি। অবশ্য এখন আমাকে ওল্ড লেডি বলতে পারো, হ্যাঁ, সাদা চুল হয়ে গেছে সব। দাদা ঠিক এরকম করে বললেন, না এখনো ইয়াং লেডিই বলবো। বললাম, তাড়াতাড়ি সুস্থ হয়ে বাড়ি ফেরো, তুমি যা রান্না খেতে চাইবে আমি সব বানিয়ে খাওয়াবো। ঘুরতে খুব ভালোবাসতেন। মানালির যাওয়ার প্রোগ্রাম ছিল, পুতুল দিয়ে একটা খুব দারুণ হোটেল ঠিক করে রেখেছেন। বললাম, তাড়াতাড়ি এসো, আমরা সবাই মিলে মানালি যাব। কিন্তু সেই সুযোগ আর দাদা দিলেন না। দাদাকে যে শেষে একটুখানি আনন্দ দিতে পেরেছি, সেই স্মৃতি নিয়েই আমরা থাকবো। চিরন্তন সত্য। যো ন ঋষ্যতি ন দেষ্টি ন শোচতি ন কাঙ্ক্ষতি শুভাশুভ পরিত্যাগী ভক্তিমান যঃ সমে প্রিয়। জন্ম মৃত্যু উভয়েই চিরন্তন সত্য, দুটিতেই বজায় রাখে প্রকৃতির ভারসাম্য। জন্মিলে মরিতে হবে, অমর কে কোথা কবে। নতুন জীবনের আবির্ভাবের বার্তা গড্ডালিকা প্রবাহে বহমান জীবনযাত্রাকে মুহূর্তেই পাল্টে দেয়। মান অভিমানগুলো নিমেষেই কর্পূরের মতো উবে যায়। নতুন অতিথির গৃহপ্রবেশ মঙ্গলাচারে মুখর হয়ে ওঠে। ভালোবাসা যখন মানুষকে ঘিরে থাকে, তখন মানুষ ভালোবাসার মূল্য বুঝতেও পারে না। মূল্য বুঝতে পারে তখনই যখন সেই ভালোবাসা হারিয়ে যায়। যদিও মৃত্যু একটা জীবনের ইতি, একটা শরীরের পরিসমাপ্তি, কখনো একটা সম্পর্কের শেষ নয়। স্বজন হারানোর বেদনাঘন ব্যথা কোলাহলপূর্ণ গৃহেও হঠাৎই নিয়ে আসে তাই নিঝুম নিস্তব্ধতা।
মৃত্যু কখনো কখনো আবার নিয়ে আসে পরম শান্তি, পরিবার পরিজনদের কাছে যদিও সেটা হৃদয় বিদারক। দেবতার কাছে মুমূর্ষুর বিদায়ের আকুতি জানিয়ে মঞ্জুর করাও পরম প্রাপ্তি। যদিও সকলেরই বর্ণাঢ্য সে দিনগুলো বারে বারে ফিরে আসে নয়ন সম্মুখে, তবুও এই সুন্দর ভুবনকে বিদায় জানাতে হয় সকলকে। স্মৃতিচারণায় বিস্মৃতির সরণি বেয়ে হেঁটে আসা অনেক সুখ দুঃখ, ভালো লাগা, অভিমান, উল্লাসের এক একটা মুহূর্তকে কেন জানি না আজ এত বেশি মনে পড়ছে দিলীপদা তোমাকে। চোখের জল আর কম্পমান ঠোঁট বলে দিচ্ছে মনের ভেতর চেপে থাকা এমন সব কথা যা তুমি বেঁচে থাকাকালীন সময়ে বলে ওঠা হয়নি। এখন কিন্তু বলতে বাধ্য হচ্ছি, তুমি বেশ স্বার্থপর দিলীপদা। এতদিন যারা ছিল তোমার আপনারজন, হঠাৎই তাদের পর করে দিলে। দিব্যি এই রাজ্যপাট ত্যাগ করে নিমন্ত্রিত হয়ে চলে গেলে রাজাহীন কোনো জনশূন্য রাজ্যে। ভেবো না চলে গেছো বলে আমরা আর তোমাকে খুঁজে পাবো না। মাইল ফলক দেখে দূরত্ব মেপে ঠিক তোমার নতুন ঠিকানায় পৌঁছে যাব। যাই হোক, তোমাকে পেলেও পাওয়া আর না পেলেও অপেক্ষার প্রহর গোনা। দিলীপদা, পরম ঠাকুরের পদপ্রান্তে তুমি শান্তিতে থাকো, ভালো থাকো, এই প্রার্থনাই করি। Dilip Ghosh, my classmate of many years in St. Xavier's School, Kolkata, and my sole friend for life. Those were the days, Dilip, or formative years, when you were a quiet boy who packed a quick wit and ready humor. Those were the green years when we had dreams and stars in our eyes. There was nihil ultra, nothing beyond our ability to achieve. We were ready to venture to the back of beyond and win every battle. Not only were you brilliant in studies, but you evinced rare human qualities. You were born to win. Being products of the same mold, we shared an affinity and understanding that forged a brotherhood forever and a day. Then we went out into the world on different paths to make a life and a living. On that journey, you won much acclaim and many laurels. The busy years carried us far and wide and away, allowing us to meet at long intervals. Inevitably, the starry notions of boyhood fell by the wayside. But we would still together raise a glass or two to the days when we were young dreamers. Spring and autumn passed, and then came the winter of life, when the earth decided to spin on without our help. This time, in each other, we saw a strange reflection. Were those grey-haired men really us? For though older and wiser, in our hearts we were still the same. And again we were free to dream of things to do, of places to go, of simply stoking the spirit that had stayed forever green. Whenever we met in Delhi or Kolkata, we toasted our beautiful bonding. And now, dear Dilip, you have moved on to where you can assume
your most glorious state in a world without blemish, where all dreams come true. And you have carried a bit of us with you. We are so many who are richer for having known you. In the eyes and ears of our mind, we will continue to see your familiar face and hear your familiar voice. And in the hearts of Deepa, your beloved wife, and Debraj, your dear son, you will reside on a throne of perennial love. You are a winner, Dilip, of hearts and minds, and you are a hero, braver than most mortals, and all will agree you are of the very best. Rest in sublime peace, my friend, and enjoy the divine bliss that you so richly deserve. Somewhere, someplace, in some form, we shall meet again. All tribute to our Dada, Priyo Dada, Dilip Da, who has been in fact our inspiration, our guiding force, and always whenever we went to him with a problem, he always had a solution. He is the one who actually helped us build up this big Navapalli Puja, which is now popular not only in CR Park, Delhi, but all across the country. We really miss him dearly, his smile, his helpful nature. We will never get another Dilip Da. Dilip Da, wherever you are, let God keep you happy and healthy wherever you are. This is a song that I'm dedicating to you between me and Shelly. Tumi rabe ni rabe hridaya momo tumi rabe ni rabe Shelly. আর কিছু দুটো লাইন আমি দাদার জন্য লিখেছি, যেটা আমি ফিল করছি, জানি না কেমন হবে, বাট এটাই আমার দাদার জন্য দু লাইন বলা। আমাদের দিলীপ দা এমন মানুষ যার তুলনা হয় না। দুনিয়াতে যদি এমন দাদা আরো থাকে তাহলে দুনিয়া এমনভাবে শেষ হয় না। খুব মিস করছি দাদা তোমায়, সেই তোমার হাসি মুখ, witty and helpful nature, রেখে গেলে স্মৃতিটুকু আর যে ভোলা যায় না। নমস্কার। আজ দিলীপদা আমাদের মধ্যে নেই। দিলীপদাকে স্মরণ করতে গিয়ে আমার শুধু এই কথাই মনে হচ্ছে, দিলীপদার মতো এমন অমায়িক, এত সুন্দর মানুষ আমি খুব কম দেখেছি। ওনার মুখে সে মিষ্টি হাসি, আর আমার মনে হতো ওনার চোখগুলি যেন কথা বলছে। দিলীপদাকে মনে করে আমার তার প্রতি অনেক শ্রদ্ধা নিবেদন করছি, অনেক প্রণাম জানাচ্ছি তাকে। তার মতো একটা ভালো মানুষকে আমরা হারালাম, এর চেয়ে বড় দুঃখের কথা আর নেই। আমি জানি সবাইকেই একদিন চলে যেতে হবে, কিন্তু দিলীপদা এইভাবে হঠাৎ চলে যাবেন ভাবতে পারিনি। দিলীপদা, আপনি যেখানেই থাকুন খুব ভালো থাকবেন, শান্তিতে থাকবেন। ওম শান্তি। নমস্কার। আজ আপনাদের কাছে দিলীপ দা সম্পর্কে কিছু বলতে চাইছি। সবাই বলতেন ডিকে ঘোষ, দিলীপ কুমার ঘোষ, আমাদের সকলের দিলীপ দা। কিছুদিন আগে আমাদের ছেড়ে তিনি চলে গেছেন। চলে গেছেন মানে নশ্বর শরীর চলে গেছে, কিন্তু দিলীপ দা তো আছেন। যাকে বলে ফিজিক্যাল এক্সিস্টেন্স নেই, কিন্তু সাবসিস্টেন্স আছে। গোলাপ না থাকলেও গোলাপের সুবাস আছে, অর্থাৎ ফ্র্যাগ্রেন্স অফ দ্য সোল। দিলীপদা একটা অদ্ভুত মনের মানুষ ছিলেন। দেখুন, প্রত্যেকটা মানুষের মধ্যেও তো অনেক মানুষ থাকে, আমরা বলি মাল্টিপল আইডেন্টিটিস। দিলীপদাও এক একজনের কাছে এক এক রকমের দিলীপদা হতে পারে। আমার কাছে দিলীপদা কিন্তু একটা যে কর্পোরেট ক্যারেক্টার, একটা বিরাট মহিরুহু, সেটা তো শুনেছি, কিন্তু প্রতিবেশী হিসেবে
কাছের মানুষ হিসেবে যখন দেখেছি তখন তো তিনি আমার কাছে সেরকম একটা কোনো সিমেন্সের বড় কর্তা কিংবা একটা বড় কোনো সংস্থা নিজেই তিনি লঞ্চ করেছেন এবং রীতিমতো স্বরাষ্ট্র মন্ত্রকে নর্থ ব্লকে তাকে যেতে হয়, চীনা পণ্যের আমদানি রপ্তানি নিয়ে তার মতামত সরকার গ্রহণ করে। এহেন দিলীপ দাকে তো আমি দেখিনি। আমি সেই দিলীপ দাকে দেখেছি যে দিলীপ দা আমার বাড়িতে আসতেন, ড্রয়িং রুমে বসতেন, আমি ওর বাড়িতে যেতাম, আমার স্ত্রীকে স্নেহ করতেন এবং আমরা পারিবারিকভাবে মেলামেশা করতাম। দুর্গাপুজোর সময় কত কাছ থেকে তাকে পেয়েছি, খুব অমায়িক ব্যবহার পেয়েছি এবং অনেক বিষয়ে জানতে চাইতেন। ভালো শ্রোতা ছিলেন। আমরা তো সবাই বক্তা, সবাই লেখক, সবাই কবি, উনি কিন্তু ছিলেন হি ওয়াজ এ ভেরি গুড লিসনার। মানে একটা ইকোলজিক্যাল ব্যালেন্সই নষ্ট হয়ে যায় যদি শ্রোতা না থাকে পৃথিবীতে। সবাই কথা বলছি আমরা। তো আমার মনে হয় দিলীপ দা কে আমি সেই দিলীপ দাকে আমি পেয়েছি যে দিলীপ দা আমার বাড়িতে এসে আমার বইগুলো আপন মনে দেখতেন, নাড়াচাড়া করতেন এবং উনি আমাকে একটা বই উপহার দিয়েছিলেন যে বইটা হচ্ছে হারিয়ে যাওয়া সভ্যতার ইতিহাস, একটা বিরাট কফি টেবিল বুক, খুব দামি বই। এবং সেই হারিয়ে যাওয়া সভ্যতা মানে শুধু মায়া সভ্যতা নয়, অনেক ছোট ছোট আফ্রিকার সভ্যতা পর্যন্ত অসাধারণ অসাধারণ বই এবং সেই বইটা এখনো আমার কাছে ওনার স্মৃতিচিহ্ন হিসেবে আছে। এবং দিলীপ দা শেষের দিকে খুব দালাই লামার ঘনিষ্ঠ হয়েছিলেন, বৌদ্ধ ধর্ম নিয়ে পড়াশোনা করছিলেন, বৌদ্ধ দর্শনের মধ্যে যে একটা অদ্ভুত মজা পাচ্ছে। দিলীপ দা বৌদ্ধ ধর্ম, বৌদ্ধ দর্শন সেগুলো নিয়ে আমার সঙ্গে খুব আলোচনা করতেন এবং দালাই লামার কাছে যেতেন এবং দালাই লামার খুব ভক্ত হয়ে উঠেছিলেন এবং দালাই লামার সঙ্গে ব্যক্তিগত পরিচয়ও, এবং দিলীপ দা একা নন, দিলীপ দার স্ত্রীও দালাই লামার সঙ্গে একটা সাংঘাতিক সৌভাগ্য যে সাক্ষাৎকার, কথোপকথন। দালাই লামার বইও উনি আমাকে দিয়েছিলেন এবং সেই বইতে আমি দেখেছি যে দালাই লামার একটা খুব সাংঘাতিক কথা দিলীপ দার দেওয়া বই থেকে আমি পেয়েছিলাম এবং যেটা আমার দালাই লামার সেই কথাটা আমি সবসময় বোধহয় প্রতিদিনই মনে রাখার চেষ্টা করি। দালাই লামা বলেছেন যে আপনি যতটা পারবেন শুনুন। হয়তো দিলীপ দা সেই কথাটাই দিলীপ দার জীবনে দিলীপ দা পালন করেছেন, তবে দিলীপ দা দালাই লামার সাথে আলাপ হওয়ার অনেক আগে থাকতেই সেই স্বভাবটা ছিল। দালাই লামা বলেছেন যে আপনি যখন কথা বলেন, এই যেমন ধরুন আমি বলছি আপনার সঙ্গে কথা, আমি যা জানি আমি সেটাই আপনাকে বলছি, আমি যা জানি না সেটা তো আপনাকে জানাতে পারছি না। কিন্তু আপনি যদি শোনেন, দালাই লামা বলছেন, তাহলে আপনি কিন্তু অনেক কিছু জানতে পারবেন যেটা আপনি জানেন না, কারণ আপনি তো অন্য আরেকজন মানুষের কাছ থেকে শুনছেন কথা, তো সেই কথাটা তো আপনি জানেন না, সেটা তো উনি জানেন। তাহলে আপনি কিন্তু শুনলে জানতে পারছেন, বললে কিন্তু জানতে পারছেন না, অন্য লোকে জানতে পারছে। সুতরাং আমি যদি জানতে চাই, আমার জীবনে যদি Hi, I'm Avi. I'm from Israel. And for me, DK, what I used to call Dr. Gosh, was a friend, was a business partner, as well as a leader and a mentor. I came to know Dr. Gosh while bidding into RFP. He was from Siemens side, I'm from ECI side. Eventually ECI awarded the RFP in India, and I won both opportunity to come to live in India for 11 years. However, my greatest gift was to get a friend, a new one. As we say, chaver in Hebrew, friend. And Dr. Gosh was a great one. So, while working with Dr. Gosh in India, I remember these cases when we schedule a meeting with a person. So we came to a person in sometimes nowhere, just to promote our business goals. And then suddenly, on the way, we saw a guy said, "I know you, Dr. Gosh. I know you. You are from Siemens." And then while we're sitting in the room, another person looked at us over the window, said, "I know you, Dr. Gosh. You are from Philip." And another guy, "I know you from ZT." And I know you, and I know you. And suddenly this one-on-one meeting became a party. And Dr. Gosh was a rock star. It was like going from party to party.
with him. As one wise person told me once when I came to India, it doesn't matter whether you know people, it matters whether they know you. And Dr. Ghosh was a rock star of the IT world. Despite being as such, he was a humble person, generous one, and always liked to give to people and also liked to help with his wise network. And it's a very, very rare characteristic for a person like Dr. Ghosh in his status. So I would like to thank you, Dr. Ghosh, Dilip, for all the goods you gave to me and to my family, all the joy, and rest in peace. And as we say in Hebrew, Shalom Chaver, which means peace, farewell, my friend. শ্রীযুক্ত দিলীপ ঘোষের মতন মধুর ব্যক্তিত্ব কখনো যে প্রয়াত হতে পারেন এ কথা কল্পনাও করিনি। যখনই দেখা হয়েছে ওদের বাড়িতে বা আমাদের বাড়িতে, সদা হাস্যমুখ, সবসময় জোকস বলছেন, হাসি খুশি, নানা রকম প্রশ্ন করছেন। সব বিষয়ে আমার কৌতূহল ছিল, নানা রকমের প্রশ্ন করে ভরিয়ে রাখতেন সন্ধ্যেটা। তিনি আজ নেই, তাঁর সবচেয়ে বড় পরিচয় আমাদের কাছে, আমাদের একটা ছোট্ট সাহিত্য সংস্থা আছে বোধ সন্ধ্যা বলে, যার প্রধান পরিচালিকা এবং প্রতিষ্ঠাত্রী ও তাঁর স্ত্রী শ্রীযুক্তা দীপা ঘোষ। কিন্তু সেই সাহিত্য সভার আসল কর্ণধার বা কর্ণধারেরও কর্ণধার ছিলেন শ্রীযুক্ত দিলীপ ঘোষ। যত আমাদের সাহিত্য সভা হতো ওকে ছাড়া চলতো না, সবসময় উনি সেই সাহায্যের হাতটা বাড়িয়েই রাখতেন। আমরা ঠিক ওর কখনো কর্মজীবন সম্বন্ধে দেখিনি বা শুনিনি, কিন্তু তার প্রশংসা আসতে দেরি হয়নি। যেমন ফুলের সুমধুর গন্ধ চতুর্দিকে ছড়িয়ে পড়ে, প্রশংসাটাও কিন্তু তেমনি চতুর্দিকে ছড়িয়ে পড়েছিল। সেই বিরল ব্যক্তিত্ব আজ আমাদের মাঝে নেই। তার অমৃতলোকে যাত্রা শুভ হোক এই প্রার্থনা করি। শান্তি, ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। দিলীপ দা, তোমার সঙ্গে আমার প্রথম সাক্ষাৎ খুব সম্ভব 2010-এ দক্ষিণায়নের পুজো মিটিং। তুমি একটা ফুলে এলো শার্ট পরেছিলে। সাহস করে বলেছিলাম, আপনাকে বেশ হ্যান্ডসাম লাগছে দিলীপ দা। জিজ্ঞেস করেছিলে হ্যান্ডসাম কেন? বলেছিলাম, দুর্গা ঠাকুরের মতো 10 হাত তো নেই যে হ্যান্ডফুল বলবো। একটা ভুবন মোহিনী হাসি উপহার দিয়েছিলে, আর একটা উষ্ণ আলিঙ্গন। ততক্ষণে ক্লাবের বাকি কর্মকর্তারা জিজ্ঞেস করছেন, দিলীপ দা, চাঁদা উঠছে তা? আপনার ভরসাতেই পুজো হবে কিন্তু। মুক্ত হস্ত, উদার চিত্ত, রসগ্রাহী এবং অত্যন্ত রসিক ছিলে তুমি। তাই এফার্টলেসলি, সাবলীল ভাবে আমার মতো শত শত কমন ম্যানকে ইন্সপায়ার করেছ, উৎসাহ দিয়েছ আর প্রাণ খুলে ভালোবেসেছ। নিজের থেকে লিঙ্কডইন প্রোফাইলে তুমি একটা বিশাল রেকমেন্ডেশন লিখেছিলে, সামথিং দ্যাট পসিবলি আই ডোন্ট ইভেন ডিজার্ভ। আগলে রেখে দেব সেটা। দেখা হলেই ইয়াং ম্যান বলে উৎসাহ দিয়েছ। মেমোরিজ গুলো চিরকাল নার্চার করব। একবার মনে আছে, আবার সেই পুজো মিটিং, আমরা একটা খেলা খেলছিলাম, এক কথায় প্রকাশ। প্রশ্ন ছিল, রাজা যাহা বলেন। তুমি হাত তুলে শিশুর সারল্যে চেঁচিয়ে উঠেছিলে, কিংবদন্তি। আর প্রাইজ হিসেবে একটা ছোট্ট স্মারক পেয়ে কি না হেসে উঠেছিলে। এই ছিল তোমার সারল্য। তোমার মতো স্কলার, তোমার মতো প্রাজ্ঞ, তোমার মতো এফেক্টিভ সোশ্যাল কোচ আমার জীবনে আমি কমই পেয়েছি। শেষের 1.5 বছর আমাদের দেখা হয়নি। দীপাদির সৌজন্যে ফেসবুকে দেখা হয়েছে। আরেকটু সময় দিলে আরো কিছু কথা হতো।
তবে ওই যে কবিগুরুর ভাষায়, আছে দুঃখ, আছে মৃত্যু, বিরহ বদন লাগে, তবুও শান্তি, তবু আনন্দ, তবু অনন্ত লাগে। দিলীপদা, তুমি আজীবন সুমনা ছিলে, অনন্তকাল থাকবে আমার সাথে, আমাদের সাথে। ভালো থেকো। আমাদের অত্যন্ত প্রিয় বান্ধব, কাছের মানুষ, প্রাণের মানুষ দিলীপ ঘোষের প্রয়াণে হৈমন্তীদির অশ্রুসিক্ত স্মরণিকা। দুটি মাত্র অক্ষরের সমন্বয়ে ছোট্ট একটি শব্দ, মৃত্যু। কি প্রলয়ঙ্কর তার প্রভাব, কি অন্তর্ঘাতী এই শব্দ মানব জীবনে, তার কি দুঃসহ অভিঘাত। এই অমুখের প্রলয়ে মৃত্যুর সীমাহীন শূন্যতায় বিলীন হয়ে গেলেন দিলীপ, আমাদের অতি প্রিয় বান্ধব, সুহৃদ, একান্ত আপন এক কাছের মানুষ। দীর্ঘ পরিচয়ের স্তরে স্তরে যে অন্তরঙ্গতা তৈরি হয়, যে মানুষ সুখে দুঃখে ভালোবাসায় শখে, ঝড় বাদলে আঁধার রাতে আন্তরিকতার পরিমণ্ডলে এক উষ্ণ মধুর বৃত্ত রচনা করে জীবনকে দেয় অমৃতের আস্বাদ, তার আকস্মিক অন্তর্ধান সৃষ্টি করে শুধু হাহাকার, মরুভূমির নিষ্প্রাণ রুক্ষতা, সীমাহীন তমিশ্রা। স্মৃতির কত ঝকমকে রঙিন ফুলকি ছিটকে এসে পড়ছে মনের আনাচে কানাচে। ফুলঝুরির রংবাহারি আলোর রোশনাইয়ে মনকে ঝলমল করে তুলছে। আবার নাই নাই, সে যে নাই, এই কান্নার সুরে হৃদয় ধূসর বিষণ্ণ বিধুরতার আঁধারে ছেয়ে যাচ্ছে। প্রথম যোগাযোগ ৯০-এর দশকে দিলীপের সূর্যগাশ্রী দীপার হাত ধরে, তার স্বপ্নের মূর্তায়ন বোধসন্ধ্যা সাহিত্য সংস্থাতে প্রথম পদক্ষেপের মাহেন্দ্রক্ষণে। সেই সূত্রে অনেক শুনেছিলাম, জেনেছিলাম এই বিশিষ্ট মানুষটি সম্পর্কে। আইআইটি খড়গপুরের মতো একটি বিশ্বখ্যাত ইঞ্জিনিয়ারিং শিক্ষা প্রতিষ্ঠান থেকে সেরা সেরা শিরোপা নিয়ে কর্মজীবনে প্রবেশ। এরপরে আর পিছনে ফিরে তাকাবার প্রয়োজন বা অবকাশ হয়নি। অতি অল্প বয়সেই উন্নতির শীর্ষে, ভারতের নামী বহুজাতিক সংস্থার কর্ণধার, উচ্চতম পদে আসীন, দেশ বিদেশে খ্যাতির তুঙ্গে। স্বভাবতই এমন একজন মানুষ সমীহ শ্রদ্ধার এক অনতিক্রম্য ব্যবধানের দূরত্বে মনের মধ্যে এক দুটির বলয় তৈরি করেছিলেন। শুধুমাত্র পরিচিত রয়ে গেছিলেন এই আবরণের আড়ালেই। সমস্ত ধারণা ভাবনাকে মিথ্যে করে দিল ওর সঙ্গে প্রথম পরিচয়ের মুহূর্ত। যতদূর মনে পড়ে সেটা ওদের গ্রেটার কৈলাসের বাড়ির ছাদে এক বন্ধু সম্মেলনের অনুষ্ঠানে। ঘোষ দম্পতির বন্ধু বাৎসল্য, অতিথিপরায়ণতা দিল্লির অভিজাত সমাজে সুবিদিত। এ প্রসঙ্গে উল্লেখ্য দীপার সুনিপুণ ব্যবস্থাপনা, অসাধারণ কর্মদক্ষতা, আন্তরিক যত্ন ওদের যে কোনো অনুষ্ঠানে প্রাণ সঞ্চার করে সেটিকে করে তুলত বর্ণময় এক আনন্দের সমারোহ। তেমনই এক সান্ধ্য অনুষ্ঠানে গান আবৃত্তির মনজ্ঞ অনুষ্ঠান শেষে নৈশভোজ। আলাপ হলো স্মিত হাসিতে উজ্জ্বল সৌম্য সুদর্শন মানুষটির সঙ্গে। এখনো ভুলতে পারিনি প্রথম পরিচয়ের সেই অনন্য মুহূর্তটির বিচিত্র মিশ্র অনুভূতি। কি যে এক আনন্দের চমক! কোথায় ভেসে গেল সব জনশ্রুতির আবিল খড়কুটো, মিলিয়ে গেল যত মিথ্যা ধারণার পুঞ্জ, মুছে গেল সব ভ্রান্ত ধারণার রং। সম্ভ্রমজাত দূরত্বের কোনো বেড়াজাল নেই, নেই কোনো উন্নাসিকতার আকাশ। স্বতঃস্ফূর্ত সাবলীল ব্যবহারে কোথাও নেই সফল কৃতি পুরুষে জয়ডঙ্কার উচ্চ নিনাদ। একজন অতি অমায়িক, সহজ, প্রাণবন্ত মানুষ, আদ্যপান্ত এক সজ্জন ভদ্রলোক, এক অতি মার্জিত ব্যক্তিত্ব। দু হাত বাড়িয়ে তিনি এগিয়ে এলেন, ব্যবহারের স্বচ্ছ স্বাভাবিক উষ্ণতায় নিমেষে আমাদের আপন করে মুহূর্তের মধ্যে হৃদয়ে স্থান দিলেন।
ভালোবাসার শখের এক সুন্দর আসন পাতলেন আমাদের মনের গভীরতম কোণটিতে। মুগ্ধ হলাম আমি, আমার স্বামী দুজনেই। সেই অন্তরের আবেশ, সেই হৃদয়ের মূর্ছনাকে আজ 3 দশক পরেও সময়ের স্রোতস্বিনী প্রবাহ ভাসিয়ে নিতে পারেনি। আজও যখন আকাশে বাতাসে তার চিরবিদায়ের করুণ শেষ রাগিনী ভেসে চলেছে, এখনো সেই সুললিত কণ্ঠস্বরের রেশ, সেই অন্তঃস্পর্শী সম্মোহন যেন তরঙ্গায়িত। কানে বাজছে সেই মরমী প্রাণে ঢেউ তোলা কণ্ঠস্বরের জাদু। আরে বিশাখদা, প্রমতিদি, বলুন কেমন আছেন? আবার যোগাযোগ হলো মাত্র 1 বছর আগে। নতুন রূপে নতুন সাজে সেজে বোধসন্ধ্যা আবার জানালো আহ্বান আমাদের সেই পুনর্মিলনের অঙ্গনে। প্রতি মাসে আমরা যতবার মিলিত হয়েছি, আমাদের সম্মিলনী এই নেপথ্য নায়কের সক্রিয় ভূমিকায়, তার পরোক্ষ ব্যবস্থাপনায়, তার অঙ্গুলি চালনার যান্ত্রিকতায় নিয়ন্ত্রিত হয়েছে। নেপথ্যে প্রায়ই তার সুপরিচিত সেই প্রিয় কণ্ঠস্বর আমাদের পুলকিত করেছে। এরপর সেই হৃদয় বিদারক মর্মন্তুদ বিস্ফোরক শেষ অঙ্ক, নিষ্ঠুর সেই অমোঘ ঘোষণা, আমাদের একান্ত কাছের মানুষ, প্রাণের মানুষটির চিরবিদায়। অসীমের আহ্বানে তাঁর অনন্ত নক্ষত্র লোকযাত্রা। কার লেখা মনে নেই, একটি প্রিয় ছত্র মনে উঁকি দিচ্ছে। চলে গেলে কেন, এ প্রশ্ন করা সোজা, থাকলেই হতো, এ কথা বলাও সহজ। দূর থেকে তবু কিছুতে যায় না বোঝা, কেন শূন্যে মিলায় দীপ্ত মহাজীবন, কেন পড়ে থাকে স্মরণের বুকে শত উচ্ছলিত ঢেউ। অশ্রুসিক্ত এই স্মৃতিচারণে কবির গাথার সেই দৃপ্ত ভাবের সুরে প্রশ্ন রাখি। শুধালেন, আরও কিছু আছে নাকি, আছে বাকি শেষ বজ্রপাত, নামিল আঘাত, এই মাত্র, আর কিছু নয়। ভেঙে গেল ভয়, যখন উদ্যত ছিল তোমার রসনী, তোমারে আমার চেয়ে বড় বলে নিয়েছ বনি। তোমার আঘাত সাথে নেমে এলে তুমি, যেথা মোর আপনার ভূমি। ছোট হয়ে গেছো আজ, আমার টুটিল সব লাজ। যত বড় হও তুমি তো মৃত্যুর চেয়ে বড় নও, আমি মৃত্যুর চেয়ে বড়। এই শেষ কথা বলে যাব আমি চলে। I am P.K. Sarkar, an ex-colleague of D.K. Ghosh and of course a friend. I first came to know him in early 80s when he joined from Calcutta factory our Eastern Region Service Center as a service manager. He was promptly accepted and admired by all his colleagues there because of his high degree of professional competence, enormous ability to put in hard labor, but above all these things, a disarming, ever-smiling face. He was liked by everybody. This is not very often that such a thing can happen. He was, in spite of his smiling face and other apparent frivolousness, he was a very serious person. He pursued academics and he did his MBA while he was in Calcutta, and then he did his PhD while he was in Delhi. I know that he used to study late into the night because he had a purpose in life. I'm not going to talk about his professional success, which everybody knows. He succeeded very well professionally. I know him, one of the good qualities of him, which I always admired, was an acute sense of humor.
and his witty answers, which made any adda that we used to have with him something to look forward to. I shall actually miss him very much, really. His smiling face and his beautiful answers, witty answers that he used to give. I pray to God that he gives his soul eternal peace. My name is Devashish Bhattacharya. I am at a complete loss of words to describe the vacuum that I am facing, both within myself and in the ambience in which I am today, without the presence of Dr. D.K. Ghosh. Dr. Ghosh, I have known since 1998, for the past 23 years. And though I started to know him initially as a professional, he has his aura was so great that not only did he impact me as a professional, but in fact he made a deep impact in my personal life as well. I consider him not just as a professional model, but also as my personal role model. What he has done for me, I cannot even probably describe it in words. There aren't words enough in the dictionary which can describe what he has done for me. But I just wish to say a few things about him. He has touched every aspect of my life. What I have learned in the professional field is entirely because of him. He had deep impact on every single aspect that I initially got exposed to thanks to him, and later on it has become a part of my inner life that I am now used to. So I can't thank you, Dr. Ghosh, enough for what you have made me from where I was 23 years ago when I knew you, when I came to know you for the first time, till now. Whatever I have become is entirely the credit for that goes to you, both professionally as well as personally. Dr. Ghosh, I am, as I mentioned right at the outset, I am at a loss of words to describe what kind of impact you've made on not just my life, but on the lives of all the people who came in contact with you, people who knew you. You've touched each and every individual, each and every human being in a completely different way. We started off as professionals, but we became so close, Dr. Ghosh, that I used to look upon you, even if I were to pick up my pen to write a few words. I used to first think about you, look at you, and then I would start writing. So your inspiration, I just found it very difficult to imagine that I would have to say, or I would have to write something without your presence, Dr. Ghosh. Let's put it this way. Your tagline, I will remember, and many of us who got in touch with you, who known you, would remember forever, which is, keep smiling. You were always smiling, and used to always, whenever you used to meet people, whenever you used to get into contact with human beings, you would always leave them with your beautiful smile, and you would also tell everyone that keep smiling. Yes, Dr. Ghosh, we will continue to do what you have asked us to do, but today, in this huge, big world without you, Dr. Ghosh, in this vacuum that you have left behind, one finds it extremely challenging to continue to smile without your benign presence, without your great presence. I would like, Dr. Ghosh, to wish you all the very best, and I know good God upstairs has opened the door of heavens to allow you to come inside, and those people up there
would probably have you with them beyond. But whatever it is, Dr. Ghosh, I wish you all the very best and hope that your next journey that you have undertaken is going to be a very pleasant one and a happy one. And keep smiling, Dr. Ghosh. We are always with you. Your memories will always be cherished by us. Thank you very much. And last but not the least, I wish Dr. Ghosh, your soul may rest in eternal peace. And we would like to end by saying, Om Shanti Om. ঢাকা যখন এসে আমাকে এই দুঃসংবাদটা দিল, আমি যেন কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে গেলাম। কিছুতেই বিশ্বাস করতে পারলাম না যে আমাদের অতি প্রিয় ও কাছের মানুষ আর নেই। ওনার সাথে আমাদের যেন কিরকম একটা পারিবারিক সম্বন্ধ গড়ে উঠেছিল। দীপা ও দিলীপ আমাদের খুবই কাছের মানুষ আমরা মনে করতাম। প্রবীরের সাথে দিলীপের যে কি সম্বন্ধ ঠিকমতো আমি সেটা বোঝাতে পারবো না। দিনে 2-3 বার করে তো ওদের মধ্যে ফোনে কথা হতো, কিন্তু হয়তো সেটা কাজের সম্পর্কেই হতো, কিন্তু এতে একজনের প্রতি অন্যজনের যে কি শ্রদ্ধা ও আন্তরিকতা সেটা বেশ পরিষ্কারভাবে ফুটে উঠত। প্রবীর মারা যাবার পর ঘাটেতে তার ক্রিয়াকর্ম অনুষ্ঠান যে কি সুষ্ঠুভাবে হয়ে গেল যেন বুঝতেও পারলাম না। আমাদের সেই শোকাহত অবস্থায় ওরা দুজনে আমাদের আপনজনের মতন পাশে দাঁড়িয়েছিল। দিলীপ গিয়ে একটা প্রবীরের বড় ছবিও বাঁধিয়ে এনে দিল। প্রবীর খুব কালারফুল শার্ট পরতে ভালোবাসত। যখনই বিদেশে যেত তখনই ও নানান রকম শার্ট কিনত। দিলীপ ওইসব শার্টগুলো খুবই পছন্দ করত। প্রবীর মারা যাবার পর আমি ওর কিছু কিছু ভালো শার্ট দিলীপকে তাই দিই। দিলীপ সেগুলো অল্টার করে সেগুলো খুব আনন্দ সহকারে পরত। মনে হয় এইভাবে ও যেন দাদার সান্নিধ্য অনুভব করত। কত কথাই তো মনে পড়ছে। তবে এবারে গিয়ে যে দিল্লিতে এই গুণী আর এত কাছের মানুষকে আর দেখতে পাবো না, এটা যেন আমি ভাবতেই পারছি না। I know Dr. Dilip Ghosh since the summer of 1997 when I joined Siemens in telecommunication business India. I've always found him a very pleasant personality, immensely useful, very helpful, and that's the kind of person I needed in a new organization after joining. And he definitely provided that wonderful support to me. And then we worked for more than a decade together. But in the interim, some change happened. I joined PhD program in IIT Kanpur. And as per the institute requirement, I needed to have an external guide from the industry. I approached Dr. Ghosh. He readily agreed to be my co-guide, and he continued till I finished my PhD program. It was a wonderful association and extraordinary support he provided. All the time, not only work-related, but also my research-related. I am indeed immensely grateful for this, and I definitely cherish the wonderful memories that I have in the core of my heart. I convey my heartfelt condolences to Deepa Ghosh and son Devraj Ghosh. May his noble soul rest. I have known Dr. Dilip Ghosh over the years, both as a leading technocrat and also as my respected Sambandhi. Over the last 14 years, I have found him to be a gem of a person.
Professionally, he was very widely respected in the telecom circle. I am yet to come across anybody who did not have a kind word for Dr. Ghosh. I had attended his book release on the telecom revolution, presided over by the then Vice President of India. So polished and dignified, and yet so proper and learned in his observations. That was Dr. Ghosh, who has left behind a void which will be difficult to get filled. I wish him peace in his new avatar and strength to his family to bear his loss. Amen. My humble tribute to Dilipda, wishing him a blissful onward journey. Moving to another time zone. Can every nothingness be termed incorporeal, or all goodbyes be called erased substances? Life is a daydream of a time zone, and death is tiptoeing into another time zone, a quiet, formless departure. The one who goes perhaps inhaling the bliss of life. The loved ones remain on the other side of the line of bliss, combating every sunset with a continuous tragic pretense of all is well. They look back at the frozen photograph within the glass frame, left behind in their own time zone, the time zone of the living. In no time, the rusted padlock of the heart's mailbox opens wide. Outpour so many memories, old and new, so many letters, imaginative, unsent, all formless, yet not erased to diminish into nothingness like the corporeal being. Not only as a photo within the frame, one who goes away forever remains clinging on to life in the fountain pen left behind, in the favorite songs, in the numerous books, some read, some unread, in the lens of the golden framed spectacles, as the secret password of the computer, and the dial of the wristwatch where time has stopped forever, or maybe time has moved on to another dimension of time immemorial. If you lend your ears, you hear. If you open your eyes, you see. And you feel He's there, within an unexplained nothingness, an incorporeal form. In the sky, in the breeze, in the clouds, in the monsoon rain, in the grass, wet with dewdrops. Namaskar, I am Arunab Ghosh. I had known Dr. D.K. Ghosh for nearly 2 decades. He was a fine gentleman, well-traveled, well-read, and highly professionally known person in the telecom field in this country. I have always sought his guidance. In fact, when I wanted to start my own entrepreneurship, it was him in whom I had confided first and took his advice and guidance. He was an excellent person, very polite, very amicable, and he always thought good about people around him.
We shall be missing him. I, in particular, will be really miss him for his smiling face and good advice at all times. And all who have known him, it is very sad that he is not amongst us today. I would pray to the God that his soul not only gets peace but gets moksha. Thank you. ঘোষদা, আমাদের শ্রদ্ধেয় দিলীপ ঘোষ। ঘোষদার সম্পর্কে কিছু বলতে গেলে থই হারাচ্ছি। ঘোষদার সেই অতি পরিচিত হাসি, সেই শান্ত সৌম্য চেহারা, সেই উজ্জ্বল চেহারা আজও আমাদের চোখে অম্লান। সেসব পড়ে রইল কোন সুদূরে ঘোষদা যাত্রা করলেন। চলে যাওয়া এরকম হয়, এভাবে হতে পারে আমরা তার আশপাশের মানুষরা কিছু টেরই পেলাম না। ঘোষদার সঙ্গে আমার প্রথম আলাপ নবপল্লী পুজো সমিতিতে, সেটা বোধহয় 2000 সাল। তখন আমি নতুন সঞ্চালিকা। প্রতি সন্ধ্যায় ঘোষদা নিজে এসে দেখা করে যেতেন। প্রথম দিনটি ছিল আনন্দমেলা, সেদিন ছিল মিলন উৎসব। বারবার ঘোষদা আসছেন আর বলে যাচ্ছেন, খুব ভালো হচ্ছে, খুব ভালো হচ্ছে। এতে যে আমার সেই পা কাঁপা বা কথা আটকে যাওয়া অবস্থা কতটা কেটে গেছিল তা আমি বলে বোঝাতে পারবো না। ঘোষদা তো এরকমই, তার সামনের মানুষটিকে তিনি সবসময় আত্মবিশ্বাসী করে তুলতে পারেন। তার নিজের স্নেহ বন্ধনে, তার নিজের ভরসায় তাকে পরম নির্ভরতা দেন। আমাদের বোধ সন্ধ্যার অনুষ্ঠানের সিংহভাগ আয়োজিত হতো ঘোষদার বাড়িতে, করতেন দীপা বৌদি। সেখানে ঘোষদা যদি থাকতেন, ঘোষদার নীরব ভূমিকা আলোকচিত্রীর মানে ক্যামেরায়। আমরা নানান রকম সাজগোজে ফটোশুট দিয়েই চলছে, আর ঘোষদা হাসি মুখে সেগুলো ধরে রাখছেন ক্যামেরায়, তার সেন্স অফ হিউমার দিয়ে মাঝে মাঝে আবার রানিং কমেন্টারি। তাই শুনে বাড়িতে, মানে দীপা বৌদির বাড়িতে, ঘোষদার বাড়িতে হাসির ফুলঝুরি উঠত, ঝলমলে হয়ে উঠত বোধ সন্ধ্যার জন্মদিনের অনুষ্ঠানগুলো। এছাড়া ছিল ঘোষদার স্নেহ, সেই অপার স্নেহ যে একবার পেয়েছে সে কোনোদিন ভুলতে পারে না। ঘোষদার মতন মানুষ নিশ্চয়ই আছেন সমাজে, কিন্তু তারা সংখ্যায় বড় কম। সেটাও আমার মনে আছে, ঘোষদার দেবাবতীর বাড়িতেই ছাদে অনুষ্ঠিত হচ্ছে সুনীল গঙ্গোপাধ্যায়ের সরস্বতী সম্মাননার পরে একটি অনুষ্ঠান। আমরা বোধ সন্ধ্যার সদস্যরা তাকে সম্বর্ধনা জানাচ্ছি। তো সেই অনুষ্ঠানে আমি এক কাঁড়ি সুনীল গঙ্গোপাধ্যায়ের বই নিয়ে হাজির হয়েছি। এমন মৌকা কেউ ছাড়ে? আমরা কবির কাছ থেকে তার স্বাক্ষর নিয়ে নেব। তো লাইন দিয়ে বই নিয়ে যখন গিয়েছি সুনীল গঙ্গোপাধ্যায়ের কাছে, তো সুনীলদাকে বলছি, তাকে বোধহয় ইমপ্রেস করার জন্যই, সেই ক্লাস 9-10 থেকে আমি আপনার বইয়ের পাঠিকা। সুনীলদা হাসছেন, হাসি ঘোষদার মুখেও। হেসে বললেন, ক্লাস 9-10 থেকে ও কিন্তু খুব বেশি এগোয়নি, বড়জোর ক্লাস 10 কি 11 তাই হয়েছে। বাড়িতে, মানে ঘোষদার বাড়িতে আবার হাসির ছড়া উঠল, কারণ আমি তখন এক সন্তানের মা, যে প্রাইমারি স্কুলের গণ্ডি পার হয়েছে। তো ঘোষদা এরকমই, ঘোষদা এক আলো। সেই আলো কি আমরা হারিয়েছি? না, হয়তো বাইরে দেখতে পাচ্ছি না, আছে আমাদের অন্তরে। এবার থাকে আমাদের আপন আলোয় দেখার সময়। ঘোষটাকে সত্যিই প্রমিস করছি, এই যে দিল্লির আর পার লু, টুকটাক বৃষ্টি, জমাট শীত আর মাতাল বসন্ত পার হয়ে একদিন চলে আসবো, ঠিক এসে দাঁড়াবো ঘোষদার পাশে। ততদিন ভালো থাকুন ঘোষদা, আপনার আলো আমরা অন্তরেই ধরে রাখি। ভালো থাকুন। My memory of Dilip Ghosh is from the mid-70s until about 1982, when
I left Philips. During this time, I worked very closely with Dilip Ghosh and the Radio Assembly people. He was one of my most cooperative colleagues that I have seen in Philips. He was always jovial, willing to share his time to find a solution to whether it's a human problem or a material problem. The guy always had an unending stock of jokes, and it certainly in meetings or whenever there are thorny issues being discussed, he will make it extremely light, but he will also make sure we together find a solution. His passing is a great loss for all of us who were in contact with him, met him sometimes, or worked with him. And of course for the family, Debajit, you and your mother Deepa, I cannot fathom how much grief you are going through. But I know this for sure, God will be kind and give you the strength to face it. Thank you. দিলীপ আঙ্কেল আর দীপা আন্টি আমাদের ছোটোবেলা থেকেই খুব আদর করেছেন, আর আমরাও ওনাদের খুব শ্রদ্ধা করেছি। যখন আমাদের কঠিন সময় চলছিল, আমার বাবা যখন হসপিটালে ছিলেন, তখন দিলীপ আঙ্কেল আমাদের খুব সাহায্য করেছিলেন। উনি অলওয়েজ সেমনিই ছিলেন, ওয়ার্ম অ্যান্ড কেয়ারিং, আর আমরা ওনাকে খুব মিস করব। দিলীপ আঙ্কেল যে আমাদের পরিবারের জন্য কি ছিল ওটা তো বলে বোঝাতে পারবো না। বাবার তো একদম নিয়ারেস্ট আর ডিয়ারেস্ট মানুষ, মানে আপন ভাইয়ের মতন। দিনে তো 4-5 বার তো দিলীপের নাম নিতই, আসতে যেতে দিলীপকে ফোন করো, এটা তো কন্টিনিউয়াসলি চলতো আমাদের বাড়িতে। আর আমার আঙ্কেল বলেছিলেন আমার বাড়িতে আসবেন অস্টিনে, কিন্তু ওটা তো হলো না। ওটা একটা মনে আমার তো দুঃখ রয়ে গেল যে আসা হলো না আমার বাড়িতে। কিন্তু একটা জিনিস ভেবে আমার খুবই আনন্দ হচ্ছে যে যেখানেই তুমি থাকো আঙ্কেল, তুমি আর বাবা এখন একসঙ্গে আছো, আনন্দতে আছো, গল্প করছো। তো এইটা ভেবে আমার মনে খুবই খুশি হচ্ছে। যেখানেই থাকো ভালো থেকো তোমরা। নমস্কার, আমার নাম অভিজিৎ সেন, আমি ভ্যাঙ্কুভার কানাডা থেকে বলছি। দিলীপ আমার সহপাঠী ছিল আইআইটি খড়গপুরে। আমরা একসঙ্গে একই হোস্টেলে থাকতাম বিদ্যাসাগর হলে। আমি ইলেকট্রিক্যালি ছিলাম আর ও ছিল ইলেকট্রনিক্স আর টেলিকমিউনিকেশন ডিপার্টমেন্টে। দিলীপের সঙ্গে বেশ ভালোই ভাব ছিল। অবশ্য আমার সঙ্গে দিলীপের দেখা হয়নি আইআইটি যাবার পরে। পড়াশুনোতে তো ভালোই ছিল। আমার যেটা সবচেয়ে মনে আছে, ও খুব ভালো লিখত। ওর মধ্যে ছিল একটা সরলতা, ও সহজেই লোকেদের বন্ধু করে নিতে পারত। হি হ্যাজ এ রিমার্কেবল সেন্স অফ হিউমার, কুইক উইট, which I found refreshing. Thank you, Dilip, for being such a good person with an abundance of love and generosity. ও যে এত সহজে তাড়াতাড়িভাবে আমাদের ছেড়ে চলে যাবে ভাবতেই পারিনি। যেখানেই থাকুক ভালো থাকুক। দীপা ও পরিবারের সকলের জন্য রইল আমাদের সকলের পরিবারের আন্তরিক সমবেদনা। ওম শান্তি। নমস্কার, আমাদের প্রিয় বৌদি পুতুল বৌদি আমাকে ঘোষদার ব্যাপারে কিছু বলতে বলল। দিলীপ দা, দিলীপ নামটা অনেক কমন, কিন্তু যখন আমরা আমাদের দিলীপদার কথা বলি উনি কোনো কমন ছিলেন না। হ্যাঁ, তার ব্যবহার অতিরিক্ত নম্র ভদ্র কমন ছিল, সর্বদা মুখে হাসি। কোনোদিন তাকে রাখতে দেখিনি, কোনোদিন তাকে কোনো দায়িত্ব থেকে এক পাও পিছনে হাঁটতে দেখিনি। এত নলেজেবল ছিলেন, এত বড় পজিশনে কাজ করতেন, তার এত অবদান সোসাইটিতে। অনেকেই হয়তো জানেন না যে এই যে জিও মোবাইল আমরা ইউজ করছি, তার ওয়ান অফ দ্য ব্রেন চাইল্ড ওয়াজ আমাদের ডক্টর দিলীপ ঘোষদা। এটা অনেকেই জানেন না। আমি যেহেতু টেকনোলজি কোম্পানিতে আজকে কাজ করছি, আমি জানি যে ঘোষদাকে লোকেরা কত কাছের থেকে জানেন
as one of the best technocrat in India. শুধু পড়াশোনা কিংবা তার পজিশন নিয়ে কথা বললে হবে না। আমাদের সমাজের মধ্যে দিলীপদার অবদান অতুলনীয়, বলে বোঝানো যাবে না। উনি যে কত নম্র ছিলেন, সর্বদা হাসি মুখে সবাইকে সাহায্য করতেন, আমাকেও করেছেন। উনি আমার মেন্টর, কত কিছু বুঝিয়েছেন, কত রকমভাবে সাহায্য করেছেন, কিভাবে লাইফে এগিয়ে যেতে হয়। প্লাস আমাদের দুর্গাপুজো নবপল্লী দুনিয়ার মধ্যে একটা নামকরা দুর্গাপুজো। তার অনেক কারণ আছে, কিন্তু এই পুরো ব্যাপারটা সম্ভব হয়েছে একমাত্র আমাদের ঘোষদার অবদানে, তার সাহায্যে, তার অক্লান্ত পরিশ্রমে এবং আমাদের হাত ধরে এগিয়ে নিয়ে যেতে। কতবার এরম হয়েছে 10 দিন বাকি আছে পুজোর, পয়সা ওঠেনি, বৌদিকে ফোন করলাম আমরা, বৌদি বলল চলে এসো দাদার কাছে। গেলাম, দাদার তো সবসময় হাসি মুখ, কোনোদিন তাকে হাসি ছাড়া মুখ আমি দেখতে পাইনি, আমরা কেউই দেখতে পাইনি। হাসি মুখে বসালো, বুঝতে পেরেছিল আমরা কেন এসেছি। তা সত্ত্বেও জিজ্ঞেস করলো, বলো কেমন চলছে পুজোর সব তৈয়ারি, কেমন চলছে? বললাম দাদা এই ব্যাপার। বলছে চিন্তা করো না, যা প্ল্যান করেছো এগিয়ে যাও, আমি আছি, দেখছি কি করতে পারি। ব্যাস, ওনার এই কথা মানেই অনেক কিছু। এই ছিলেন আমাদের ঘোষদা। এমন কেউ নেই যাকে আমি চিনি যে কি বলতে পারে ঘোষদার মধ্যে এইটুকু কোনো প্রবলেম, কোনো খুঁত কি না। উনি সবার ঘোষদা ছিলেন, সবার দিলীপদা ছিলেন, সবাই ওনাকে ভালোবাসতেন। ওরকম মানুষ সহজে পাওয়া যায় না। কাজে দিলীপদা চলে যাওয়াটা আমাদের যে খালি একটা শোকাহত হয়েছি কিংবা দুঃখ পেয়েছি, এটা বললে খুবই ছোট কথা বলা হবে। We have missed somebody between us in a very, very enormous way. We can never forget him because he is deeply embedded in our heart for the rest of our life. Thank you, দিলীপদা। আজকে তুমি আমাদের সবার মধ্যে রয়েছো, থাকবে, চিরদিন থাকবে। তোমাকে আমরা মন দিয়ে ভালোবাসি, প্রাণ দিয়ে ভালোবাসি। যেখানেই থাকো ভালো থেকো, আমাদের প্রণাম নিও, সবসময় তোমাকে আমরা মনে করব। ধন্যবাদ। I am honored and blessed to have known Dilip. In short, we used to call him DK in Philips. We were contemporaries in Philips, India, from the late 70s to probably mid 80s. We were both regional service managers in Philips, India. You know, rarely does it happen that a person who is in the technical sector is moved out from his core area of competence into areas of marketing or in operations or sales. But perhaps management spotted the leadership talent in DK and thought he was cut up for much higher roles. So he was shifted from the factory to become a service manager, regional service manager, and then he was moved to the marketing headquarters in Bombay. I would be in constant touch with that time, and we would socialize and we would meet up in each other's homes. He was a great friend, and not only a friend, he was a very good advisor to me as well. Now, while we were the service managers, at that time Philips was in the business of making radios and 2-in-1s and music systems. And particularly in music systems, there were some specifications which the dealers misused them. And in the process, what would happen is that our sales staff would get confused and they would say that competition is superior to ours, but we have to convince them no, what they are specifying is actually not true, but it is being done in a different manner. So in order to tide over this problem, I printed a small booklet of about 15-20 pages, which explained all these specifications in a layman's term. And it was a very limited circulation, and DK had also a copy of this. And he was one of the very few people who admired the book. So thereafter what happened that in mid-80s when he left Philips, and I also left in 1990, and then I came back to Delhi. We then caught up socially. We used to meet at each other's house.
Many times when I was changing my jobs, I would go over to his house and ask him, Dilip, tell me if this is okay, because he was an expert in the telecom sector. So we were great friends. Then after that, we would meet up socially in some gatherings, and that was quite frequent. And each of the gatherings, holding a drink in each other's hand, Dilip would say, Sujit, why don't you write a book? I said, what nonsense, I'm not in the business of writing. He says, no, you write a book. So I still remember that small blue book that you made. That was in his mind still, how many years later. Then during the pandemic, I retired, and then I was sitting down, and I did write a book on my experience with the corporate sector and also the teaching line. And that book got published only in June this year. Dilip was very keen on getting a copy, and when I had phoned him one day, I was stunned to hear that he was very unwell. And Deepa said that he is just not in a position to even read. So I sent across a book to him, and which Deepa read out. And what Deepa says is that he was overjoyed, and he was not only overjoyed, but the stories took him down the memory lane. I feel so happy that at the last stages of his life, I could fulfill some of the dreams he had about me. So, Deepa and Debraj, I offer you my thoughts, prayers, and well wishes during the dark time of your life. He will be missed by everyone that you have. Thank you. Dilip uncle had been part of my life ever since I could perform in Dakshinayan, and he had such an exuberant and amicable persona that I really admired and had a lot of respect for, because of just the way he carried himself. And I remember such fun conversations with him. I guess he really left an impression on every mind and soul that he ever interacted with. So he'll be dearly missed, and heartfelt condolences to Auntie and the family. স্মৃতিচারণ। অধিকাংশ ক্ষেত্রেই শ্যালক আর ভগ্নিপতির ভেতর একটা সুস্থ সম্পর্ক তৈরি হয়। আমাদের দুজনের মধ্যেও তাই হয়েছিল, কোনো ব্যতিক্রম ছিল না। অর্থাৎ আমি শ্যালক আর প্রয়াত দিলীপ, আমার অত্যন্ত প্রীতিভাজন ভগ্নিপতি, আমরা দুজনেই বরাবরই একটা নিবিড় সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের মধ্যে আবদ্ধ ছিলাম। কর্মসূত্রে ও দূরস্থান নিবাসী হলেও সম্পর্কের গভীরতার রাস্তা আলগা হয়ইনি, বরং আরও ঘনীভূত হয়েছিল। 1978 সালে, অর্থাৎ আজ থেকে সুদীর্ঘ 43 বছর আগে, ওর সঙ্গে আত্মীয়তার বন্ধনে মুক্ত হওয়ার পরে ওর সুভদ্র আচরণ ও পরিমিত বন্ধুত্বপূর্ণ বাক্যালাপ আমাকে বিমুগ্ধ করেছিল। ওর উচ্চশিক্ষা ও কর্মজীবনে সুপ্রতিষ্ঠা অন্য অনেকের তুলনায় বহুগুণ বেশি হলেও অহমিকার সামান্যতম বহিঃপ্রকাশ কোনোদিন ওর মধ্যে আমি লক্ষ্য করিনি, যা ওর প্রতি আমার নিরুচ্চার শ্রদ্ধাকে আরও উন্নীত করেছিল। বলতে আমার এতটুকু দ্বিধা নেই, all along his life he was an embodiment of modesty and sobriety. His amicable dispositions and pleasing personality were all the hallmarks of his character. ওর পরোপকারিতা ও বর্ণনতার কথাও অনস্বীকার্য। সামান্য দু চার কথা এটা ব্যক্ত করা যাবে না। আমি ওর তুলনায় নগণ্য ব্যক্তিত্ব হলেও ও আমাকে যথেষ্ট সম্মান প্রদান করেছে। আমার কাব্যচর্চার ব্যাপার গোচরে আসার পর থেকে ও সেই যে আমায় কবি বলে সম্বোধন করা শুরু করেছিল, তা জীবনের শেষ দিন পর্যন্ত অব্যাহত ছিল। এটা আমার কাছে একটা বিশেষ প্রাপ্তি। আজ এসব কথা ভাবলে অজান্তে চোখ দুটো বাষ্পিত হয়। ওর আকস্মিক তিরোধানে ব্যথিত চিত্তে আমি একটু কবিতা পাঠালাম। জীবন মৃত্যু। জীবন তো নশ্বর, নিমিত্ত মাত্র, ক্ষণিকের তরে। মৃত্যু অবশ্যম্ভাবী চলমান বিশ্ব চরাচরে। তা বলে কি থাকবে না পৃথিবীতে জীবনের মোহ? মৃত্যুর সঙ্গে তাই আমরা সকলে করি সতত বিদ্রোহ। হোক না অমোঘ মৃত্যু,
অসীম, অনাদি, অনন্য। জীবনকে আমরা শুধু ভালোবাসি জীবনেরই জন্য। এসেছি আমরা সব ভিন্ন ভিন্ন জীবনের গর্ভগৃহ হতে, চলেছি নিখিল সাগরে ভেসে সময়ের প্রবহমান স্রোতে। মরুময় জাদুঘরে যতই সাজানো থাক জীবনের ক্রম, শাশ্বত জীবন যুদ্ধে চিরদিনই জয়ী হয় কালান্তক জম। এই দ্বৈরথে হয় জীবন মহান আর মৃত্যু দুঃখময়। জীবনে যে বাঁধে মায়ের বাঁধনে, মৃত্যু কখনো নয়। নিয়তি যে আসে ভীষণ গতিতে, যায় সে ঝড়ের বেগে। আত্মা কখনো বিলীন হয় না, আত্মা তো থাকে জেগে। I am V.K. Agarwal, fondly known as V.K. by Dr. Ghosh. I had the honor of knowing Dr. Ghosh for over 20 years during my Philips tenure. And thereafter for 15 years in Siemens. So in Siemens it was our day and night association. So Dr. Ghosh was the executive director and I was executive vice president. And we together built business from nil to US $120 million from 1996 to 2009. So in Munich also we were known as top India team by the German management. So Dr. Ghosh had the access of knowing all the top customers, their managements in India, and this enabled us to do wonders in business in India. And we had 70% market share of telecommunication market. So Dr. Ghosh was elder brother to me. He was a very kind gentleman and very close to God and very, very affectionate. So during our several foreign trips, so Dr. Ghosh used to prepare a special cup of tea for me by mixture of Assam and Darjeeling dip teas. So may his soul rest in peace, and he will be always with us day and night, guiding us and showering his blessings. Dilip and me became very close friends in the last 2 years of school. Doc, as we called him, not only sat in the desk ahead of me, but was also ahead of me in all our common subjects. He had varied interests, from sports to literature. It was my hidden ambition to equal him in at least one subject that we had in common. I did not have to wait long, as we both forgot our peace in elocution, and Father Hink, without batting an eyelid of his green eyes, gave us both a straight duck. 4 of us in class became very close friends, the other 2 being Rohinton Kapadia and Milan Basu. While Dilip was my usual partner in our weekend bridge parties, we used to endlessly criticize each other for our loss in the previous game. As to who was better, well, the jury is still out. We maintained contact till his last days. Farewell, and God bless my friend. It was really sad that we lost DK. While in school, we used to meet more or less every day, but in college, he went away out of Calcutta to Jamshedpur or Ranchi somewhere, while I continued in Xavier's. During those days, I used to have an annual get-together of our school friends at home, and I used to invite all these Xaverian friends. And one year, from Delhi, he came to Calcutta just to attend that get-together. It was really thrilling. It was really so nice to meet him. We were all very happy, all the other friends as well as myself. After that, we continuously met, mostly on my trips to Delhi. But sometimes he also used to be coming to Calcutta, and during those times, we used to spend some time. But in Delhi, we always used to have our lunch together at any given place. And he was always smiling and never once felt unhappy about his health, except once when he told me that
he is not feeling very well because of this cancer. Anyway, we were very happy, and he was always jovial and laughing and smiling. It was really a pleasure, and all the friends appreciated the fact that in spite of having such a difficult time with his health and this cancer infection, he never looked as if he was a patient of that type of a disease. But that's how it was, and he somehow or other, nothing could be worked out. And on one of our meetings in Delhi, he just happened to mention that he was not feeling very comfortable. I knew, but I didn't want to carry that conversation any further. So we just left it at that. Subsequently also we met, but very few times, because sometimes he was not well and he would say, "Viki, don't come because I'm not feeling well." And every time I was not going to Delhi, I would only be Delhi on from business, and it was then that I utilized the opportunity to meet him and spend some time. Anyway, it was a real sad thing that he left us. It was really, all the friends remembered him, and they were also at a loss to say that what a wonderful person he was, always cheerful, always jovial. But somehow or the other, God had ordained something else for him. He left, and we still remember him, and we hope that God is still looking after him and has given his soul eternal salvation. That's all I can say. We made this video to memorialize and celebrate Baba, and to give his grandchildren a way to get to know him better as they grow older. Baba, losing you was never going to be easy, but I'm grateful that we met and I got to say my goodbyes to you. I will read you a note I had written the night I got news of your passing from Ma. Your memory invokes a consistent portrait among all who knew you, always smiling, steadfastly positive, and a sure source of levity with your well-worn quips and gags, and a satisfying dinner guest who was always a joy to indulge, the quintessential, genial Bangali Babu in all our lives. But we are all several things. Beneath your liveliness, one might have found a closeted introvert. Well-read, you could offer a view but not impose it. You heartily enjoyed banter but were not a conversationalist. Your life revolved around your vocation, but you didn't bring work home. As a parent, I imagine you were a shadow of your own father, genuine and generous in your praise, sparing in your reproach, and astute in giving me the space to find my own way. If personhood were an art of light and shadow, then it felt like you masterfully had wielded the nuance of the blank space. Both who you were and who you were not have been equally instructive in my subconscious. I hope and imagine that in your final days you reflected on a life well lived, not because you had everything or a lot. In fact, you didn't, as no one does, but rather because you knew, as wise men do, how to draw sufficiency from a small set of things. You always seem to be at peace. A light has gone out, but Baba, you leave behind the merry ring of your quips, a good lesson learned in how to live our finite lives, and the heartache of being joyfully remembered. We will miss you.